নির্বাচনী সংস্কার হয়ে গেলেই ভোটের রোডম্যাপ জানালেন ডক্টর ইউনূস। মহাখালীতে শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনে ঢিল, শিশুসহ আহত অনেকে। জালিয়াতি অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব। শিল্প প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগে মন্দার শঙ্কা, নেই তদারকি। আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারা সুরিয়া। সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে বসুন্ধরা শুভ সংঘের ফুটবল ম্যাচ। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে, সাথে আছি আমি অপর্ণা বর্ষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেতে যেতে অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। বিস্তারিত মাঝারুল আলমের প্রতিবেদনে। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে। প্রধান উপদেষ্টা বলেন, তবে আমরা মনে করি না একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন। আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সব বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। তিনি বলেন, আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। ডক্টর ইউনূস বলেন, ইতোমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐকমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলব, কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। মাঝহারুল আলম, কালের কণ্ঠ। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের মিছিল থেকে ট্রেনে ঢিল ছোড়ার আঘাতে এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সকালে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন এবং মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেন।
এ সময় তারা একটি ট্রেন থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক ওই ট্রেনটি থামাতে না পেরে চালাতে থাকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি যখন মহাখালী রেলগেট অতিক্রম করছিল তখন বিক্ষোভকারীরা ট্রেনটি থামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রেনটি ততক্ষণে গতিসম্পন্ন হয়ে যায়, তাই তাৎক্ষণিকভাবে থামানো সম্ভব হয়নি। এর মধ্যে কিছু বিক্ষোভকারী ট্রেনের দিকে ঢিল ছুটতে থাকে। এই ঘটনায় কয়েকজন আহত হন। ঋণের নামে ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক চিঠিতে তাদের তলব করা হয়েছে। আগামী ২০ ও ২১ নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির করতে বলা হয়েছে। চিঠিতে ২০ নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন বাংলাদেশ ব্যাংক পরিদর্শক বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার অতিরিক্ত পরিচালক, শঙ্কর কান্তি ঘোষ, সলিমা বেগম উপপরিচালক, মোহাম্মদ জুবায়ের হোসেন ও রুবেল চৌধুরী। ২১ নভেম্বর যাদের তলব করা হয়েছে তারা হলেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শক বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মোহাম্মদ আরিফুন নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শোয়েব চৌধুরী, মোহাম্মদ মঞ্জুর হোসেন খান ও মোহাম্মদ আব্দুর রউফ, উপপরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মোহাম্মদ সরওয়ার হোসেন। এই কর্মকর্তারা চট্টগ্রাম ও ঢাকায় কর্মরত। কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে নির্দেশ দিয়েছে চিঠিতে। দেশে চলমান বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের অসংখ্য নজির রয়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিণতি ভালো হয়নি। এটি নিয়োগের পর রোগাক্রান্ত প্রতিষ্ঠানের রূপ নিয়েছে অনেক প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ। বিস্তারিত নুসরাত জাহান কলির প্রতিবেদনে। দেশে চলমান বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে রিসিভার নিয়োগের অসংখ্য নজির রয়েছে, তবে দুর্ভাগ্যজনকভাবে প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই পরিণতি ভালো হয়নি। এটি নিয়োগের পর রোগাক্রান্ত প্রতিষ্ঠানের রূপ নিয়েছে অনেক প্রতিষ্ঠিত শিল্প গ্রুপ। এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের কষ্ট করে দাঁড় করানো ব্যবসায় প্রশাসক নিয়োগের পর উন্নয়নের ধারাবাহিকতা না থাকায় দেখা গেছে উদ্যোগগুলো ধ্বংসের মুখে পড়েছে। এতে ঋণ আদায় কিংবা পাওনা পরিশোধ আরও অনিশ্চিত হয়ে গেছে। সম্প্রতি দেশের 10টি শিল্প গ্রুপে রিসিভার নিয়োগের গুজব ওঠায় বিব্রতকর পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক সবাই। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যক্তিকে শাস্তি দিতে গিয়ে প্রতিষ্ঠান, কর্মসংস্থান ও অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। দেশ ও অর্থনীতির স্বার্থে ব্যবসাকে টিকিয়ে রাখতে হবে, তা না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় 6 মাসের জন্য একজন রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো গ্রুপ আপিল করায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিসিভার নিয়োগ স্থগিত হয়ে যায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 15 দিন পরই গত 21 আগস্ট বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই রিসিভার নিয়োগের পর নগদের লেনদেন আগের চেয়ে কমে গেছে। প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে বলেও জানা গেছে। 2020 সালে আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 2011 সালে হলমার্ক সহ 5টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণের নামে 3.5 কোটি টাকা হাতিয়ে নেয়, যা নিয়ে তখন বড় আলোচনার সমালোচনা তৈরি হয়। সেই ঘটনার বিচার কাজ এখনো চলছে। এদিকে ঋণ খেলাপির পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংকের গ্রাহক এনটেক্স গ্রুপও রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। অনিয়ম, জালিয়াতি ও তথ্য গোপন করে এনটেক্স গ্রুপের 22 প্রতিষ্ঠানকে 2008 থেকে 2014 সাল সময়ে বিপুল অঙ্কের ঋণ দিয়েছে জনতা ব্যাংক।
অনারোপিত সুদ বাদে এসব প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা রয়েছে ৬,৫৫০ কোটি টাকা। 2012 ও 2013 সালে বিসমিল্লাহ গ্রুপ ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় 1,200 কোটি টাকার ঋণ নিয়ে ভুয়া এলসির মাধ্যমে তা বিদেশ পাচার করে। এরপর থেকেই সমালোচিত প্রতিষ্ঠানটি দিন দিন শ্রমিক কর্মচারী কমিয়ে উৎপাদন সীমিত রেখে কারখানাটির নামে মাত্র চালু রাখছে। ই কমার্সের ব্যাপক অনিয়মের কারণে পর্ষদ ভেঙে দেওয়ায় ছন্দপতন ঘটে অনলাইন মাধ্যমে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালিতেও। এখন পর্যন্ত সেই প্রতিষ্ঠান আর ঘুরে দাঁড়াতে পারেনি, আবার টাকাও ফেরত পায়নি হাজার হাজার গ্রাহক। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাশেম খান কালের কণ্ঠকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক ঋণের উচ্চ সুদের হার এবং উচ্চ মূল্যস্ফীতির সার্বিক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এর মধ্যে বেসরকারি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা রাজনৈতিক আক্রোশে পড়েছেন, হয়েছেন লাল তালিকাভুক্ত। এছাড়া প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আশঙ্কায় মনোবল হারাচ্ছেন তারা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন দিসানায়েকে, তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবে পরিচালনা করবেন। 2024 সালে 24শে সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আমারাসুরিয়া। গেল সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিসানায়েকে জয়ী হন। এরপর আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন। সেপ্টেম্বরে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন দিসানায়েকে, তখন দেশটির পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। এখন তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। সুবিধা বঞ্চিত কিশোরীদের ক্রীড়াঙ্গনে উৎসাহিত করতে পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভ সংঘ। খেলা দেখতে বিভিন্ন বয়সের দর্শকদের ছিল সরব উপস্থিতি। হযরত আলী হিরুর তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। কিশোরীদের ক্রীড়াঙ্গনে উৎসাহী করতে পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভ সংঘ। 17 নভেম্বর সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। স্বরূপকাঠির বিশিষ্ট নারীবিদ নাসির আহমেদ রফিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে প্রতিষ্ঠা করেন ফুটবল একাডেমি। এখানে কিশোরীদের বিনা খরচে প্রশিক্ষণ দেয়া হয়। লাল ও হলুদ দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করেন একাডেমির 30 জন কিশোরী। খেলা দেখতে বিভিন্ন বয়সের দর্শকদের ছিল সরব উপস্থিতি। কিশোরীদের নিয়ে এমন একটি আয়োজনের জন্য বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানান নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিশোরীদেরকে নিয়ে যে শুভ সংঘ শুভ কাজের সঙ্গে সবসময় তারা আছে, এটার জন্য আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যে আয়োজন করেছে, আমি আশা করি শুভ সংঘ এরকম আয়োজন আরও ভবিষ্যতে আরও করবে এবং সবসময় আমাদের কিশোর কিশোরীদের সঙ্গে থাকবে। তাহলে আমরা একটি সুস্থ ধারার একটা অভিজ্ঞ যুব সমাজ পাবো, যারা আমাদের দেশকে আরও উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আমি আবারও শুভ সংঘকে এরকম একটা মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খেলায় হলুদ দল 2-1 গোলের ব্যবধানে লাল দলকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলের রেশমা ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ জুয়েল। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় এবং রেফারির হাতে ট্রফি, মেডেল ও সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্যরা। হযরত আলী হিরুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ। আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই।
কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.কালেরকণ্ঠ.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবে আমাদের সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।